আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। কর্মক্ষেত্রে তারা সম্মানের সাথে ইনশাআল্লাহ। ভোটের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী আমেজ। ভোটার টানতে আকর্ষণীয় সব নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে দলগুলো। দুই রাজনৈতিক শক্তি বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের কিছু পরিকল্পনার কথা জানিয়েছে ভোটারদের, আগামীতে যা নির্বাচনী ইশতেহারেও যুক্ত করা হবে। কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে দুই রাজনৈতিক দলের এসব আকর্ষণীয় প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত, কি বলছেন বিশ্লেষকরা, এসব জানাবো টিভিএস এক্সপ্লেনারে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। জাতীয় নির্বাচন সামনে রেখে অর্থনীতি, কর্মসংস্থান, শিল্পায়ন ও বিনিয়োগ নিয়ে নিজেদের কিছু পরিকল্পনা জানিয়েছে বিএনপি ও জামায়াত, যেখানে ব্যবসা বান্ধব পরিবেশ, তরুণদের ক্ষমতায়ন ও শিল্পায়নে বাড়তি গুরুত্ব দিয়েছেন দুই দলই। বিএনপি বলছে ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষিত বেকারদের ভাতা দেওয়া হবে। বিপরীতে জামায়াত বলছে আগামী 5 বছরে 1 কোটি তরুণকে স্কিল ট্রেনিং এবং 50 লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আপাত দৃষ্টিতে প্রস্তাব আকর্ষণীয় হলেও অর্থনীতিবিদরা বলছেন প্রতিশ্রুতি পূরণ সহজ হবে না, কারণ বাংলাদেশে প্রতি বছর গড়ে 18 থেকে 20 লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশের সুযোগ পায়। অর্থনীতিবিদরা বলছেন 1 কোটি চাকরি সৃষ্টি করতে 4 থেকে 5% আটকে থাকা জিডিপি প্রবৃদ্ধি 8 থেকে 10% উপর নিতে হবে এবং দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। এই ব্যাপারে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, 2025 সালে বেসরকারি বিনিয়োগ ছিল জিডিপির প্রায় 22%, যা অর্থের অঙ্কে প্রায় $110 বিলিয়ন। বিপরীতে বেসরকারি খাতে বছরে কর্মসংস্থান তৈরি হয়েছে মাত্র 12 থেকে 13 লাখ। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অতিরিক্ত পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, অর্থসংস্থান কিভাবে হবে, পরিকল্পনাগুলো কতদিনে বাস্তবায়ন হবে, কি প্রক্রিয়ায় হবে এবং বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক শক্তি অর্জনে কি ব্যবস্থা নেওয়া হবে তা স্পষ্ট করতে হবে। রাজস্ব বাড়লে দীর্ঘমেয়াদে এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব এবং তা উচিত। বর্তমানে যেখানে কিছু কোম্পানিকে 50% বেশি ও কিছু বিলাসী পণ্যের 700 থেকে 800% পর্যন্ত কর দিতে হয়, সেখানে কর্পোরেট কর স্থায়ীভাবে 19% ও মূল্য সংযোজন কর 10% কমিয়ে আনার কথা বলছে জামায়াত। অন্যদিকে নির্দিষ্ট কর হারের কথা উল্লেখ না করলেও ব্যবসা বান্ধব সংস্কার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। এসব প্রতিশ্রুতি ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করলেও রাজস্বের বিকল্প উৎস তৈরি না করে কর কমালে সেটি হিতে বিপরীত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি ও ঋণের বোঝা বেড়ে যাবে বলে সতর্ক করেছেন ব্যবসায়ীরা। মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI এর সভাপতি কামরান টি রহমান বলেন, ব্যবসায়ীরা কর কমানোর পক্ষে, তবে অন্যান্য বিষয়েও স্বচ্ছতা প্রয়োজন। আমরা জানতে চাই ব্যাংকের সুদ হার কিভাবে কমানো হবে, ডলার সংকট কিভাবে সামাল দেওয়া হবে আর নীতিগত স্থিতিশীলতা কিভাবে নিশ্চিত হবে। বর্তমানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ প্রায় 130টির বেশি কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা খাতে বছরে প্রায় 1.16 লাখ কোটি টাকা খরচ করছে সরকার, যা জিডিপির প্রায় 2%। এরপরও সামাজিক সুরক্ষা খাতকেই বাড়তি গুরুত্ব দিচ্ছে দুই দল। বিএনপি বলছে শিক্ষিত বেকারদের ভাতা, প্রত্যেক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কর্মসংস্থান ভিত্তিক সহায়তা ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ করা হবে। বিপরীতে জামায়াত বলছে সুদমুক্ত ঋণ সহায়তা, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সরাসরি নগদ সহায়তা এবং কল্যাণমুখী রাষ্ট্র কাঠামো গড়ে তোলা হবে। রাজনৈতিক দলগুলো এমন প্রতিশ্রুতি দিলেও উচ্চ মূল্যস্ফীতি ও রাজস্ব ঘাটতির প্রেক্ষাপটে এই খাতে বরাদ্দ বাড়ানো বেশ কঠিন বলেই মনে করেন অর্থনীতিবিদরা। 4 কোটি পরিবারকে মাসে 2,500 টাকা করে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি, যা বাস্তবায়ন করলে মাসে অতিরিক্ত 10,000 কোটি টাকা এবং বছরে 1.2 লাখ কোটি টাকা ব্যয় করতে হবে সরকারকে। সিপিডির অতিরিক্ত পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, সামাজিক সুরক্ষা বাড়ানো নীতিগতভাবে প্রয়োজনীয়, কিন্তু এটি টেকসই করতে হলে রাজস্ব আহরণ বাড়ানো এবং ভর্তুকি ব্যবস্থায় সংস্কার জরুরি। এক্ষেত্রে লক্ষ্যভিত্তিক কর্মসূচি, ডিজিটাল ডেটাবেজ এবং অপচয় কমাতে পারলে একই বরাদ্দে বেশি মানুষকে কভার করা সম্ভব।
শিল্পায়নের ক্ষেত্রে প্রতিটি জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপি। শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সংযোগ, কৃষিতে বিদ্যুতের ব্যবহার কমাতে খাল খনন ও গ্যাস কূপ খননের কথা জানিয়েছে। বিপরীতে ৩ বছর শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম না বাড়িয়ে বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা অর্জনের পর প্রতি বছর মূল্যস্ফীতি ও আন্তর্জাতিক দামের সঙ্গে সমন্বয়ের প্রতিশ্রুতি জামায়াতের। কিন্তু বর্তমানে গ্যাসের ঘাটতি ও বিদ্যুতের উৎপাদন খরচ ও আমদানি নির্ভরতা শিল্প খাতে বড় চ্যালেঞ্জ। গত ৫ বছরে বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকার ভর্তুকি দিয়েছে ২.০৭ লাখ কোটি টাকা। এর মধ্যে ২০২৪-২৫ অর্থ বছরেই ভর্তুকির পরিমাণ ৬৩,০০০ কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় ১০%। এমন প্রেক্ষাপটে নতুন করে জ্বালানি খাতে ভর্তুকি বাড়ালে বাজেটের উপর অতিরিক্ত চাপ পড়বে। এমন কঠিন বাস্তবতায় এই খাতের সংস্কার ছাড়া দাম স্থির রাখার ঘোষণা দীর্ঘমেয়াদে টেকসই হবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে ভোটার টানতে দুই দলই নানা প্রতিশ্রুতি দিচ্ছে। বিএনপি বলছে, ক্ষমতায় গেলে কৃষি কার্ড চালু, ন্যায্য মূল্য নিশ্চিত, খাল ও নদী খনন, কোল্ড স্টোরেজ ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ করা হবে। অন্যদিকে জামায়াত বলছে, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ সুবিধা দেওয়া হবে। কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা হলো, কৃষি উৎপাদন ব্যয় বেড়েছে, সারের দাম ও সেচ ব্যয়ের চাপে আছে কৃষক। ফলে কৃষকদের টিকিয়ে রাখতে চলতি অর্থ বছরের এই খাতে ৪০,০০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, যা মোট জিডিপির প্রায় ৬%। এমন প্রেক্ষাপটে নতুন করে এই খাতে ভর্তুকি বাড়লে চাপ বাড়বে বাজেটের উপর। পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজের পরামর্শ, বাজার ব্যবস্থাপনা সংস্কার, কৃষি ঋণ সহজ এবং প্রযুক্তি সম্প্রসারণ নিশ্চিতের মাধ্যমে কৃষি খাতের টেকসই উন্নয়ন জরুরি। আইসিটি ও ফ্রিল্যান্সিংকে ভবিষ্যৎ প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে দেখছে দুই দলই। এক্ষেত্রে বিএনপির প্রস্তাব, আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালু করা। বিপরীতে ২০ লাখ আইসিটি কর্মসংস্থান ও $৫ বিলিয়ন রপ্তানির কথা বলছে জামায়াত। আইসিটি খাতে ভিশন ২০৪০ ঘোষণা দিয়ে ১৫ বছরের রোডম্যাপও দিয়েছে দলটি। বিশেষজ্ঞরা বলছেন, এই খাতে সম্ভাবনা থাকলেও ডিজিটাল পেমেন্ট, ডেটা সিকিউরিটি, দক্ষতা ও আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকারে বড় ধরনের নীতিগত সংস্কার দরকার। বিডি জবসের সিইও এবং ভয়েস ফর রিফর্মের কনভেনর ফাহিম মাশরুফ বলেন, আইসিটি খাতে দলগুলোর দেওয়া লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সম্ভব। তরুণদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, প্রযুক্তি পণ্য সহজলভ্য করতে হবে, সেমিকন্ডাক্টরের মতো খাতে বিশেষ প্রণোদনা দিতে হবে। বিনিয়োগে ধীরগতি ও রপ্তানি আয়ের প্রবৃদ্ধি কমে যাওয়ায় চাপ বাড়ছে রাজস্ব সংগ্রহে। অন্যদিকে দেশি বিদেশি ঋণ পরিশোধ ও সুদের ব্যয় বাড়ছে। ফলে কঠিন হয়ে পড়ছে সরকারের দৈনন্দিন পরিচালন ব্যয় মেটানো। এমন কঠিন বাস্তবতার মধ্যে নতুন করে সরকারি কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশন সর্বোচ্চ ১৪২% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দিয়েছে জাতীয় পে কমিশন, যা বাস্তবায়ন করতে ১,৩১,০০০ কোটি টাকার সঙ্গে বছরে অতিরিক্ত গুনতে হবে ১,০৬,০০০ কোটি টাকা, যা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাস্তবায়ন করা প্রায় অসম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এমনকি প্রস্তাবগুলো ৩ অর্থ বছরে ধাপে ধাপে বাস্তবায়ন করা হলেও প্রতি বছর গড়ে প্রায় ৩৫,০০০ কোটি টাকা বাড়তি যোগান দিতে হবে, যা দেশের মোট রাজস্ব আয়ের প্রায় ৩.৫ মাসের সমান। জানিয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন বলেন, এত বড় ব্যয় মেটানোর জন্য কোনো সুস্পষ্ট অর্থের উৎস দেখা যাচ্ছে না। আর্থিক দৃষ্টিকোণ থেকে এই সুপারিশ বাস্তবায়ন কঠিন। তিনি আরও বলেন, এটি এককালীন ব্যয় নয়, পরিচালন ব্যয়, যা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। ঋণ করে বা টাকা ছাপিয়ে এই ব্যয় মেটানো সম্ভব নয়। ঋণ করলে সুদ ও আসল পরিশোধের চাপ বাড়বে, আর টাকা ছাপালে মূল্যস্ফীতি বাড়বে। অর্থাৎ নির্বাচনের মাঠে রাজনৈতিক দলগুলো নানা মুখরোচক প্রতিশ্রুতি দিলেও তা কতটা বাস্তবায়নযোগ্য তা নিয়ে প্রশ্ন থাকছেই।